দেখতে পাচ্ছ ভিডিওটার মধ্যে যে আমাদের ন্যাশনাল মাইম ইনস্টিটিউট যেখানে আমি গেছি, এবং সত্যি কথা বলতে কি জায়গাটার সম্পর্কে আমার পরিচয় ছিল না। তো চঞ্চল জেঠু, যার ব্যাপারে তোমরা এর আগেও দেখেছো আমার চ্যানেলে, এবং বিস্তারিতভাবে আমি যতটা আমি ওনাকে চিনেছি আমি সেটাই তোমাদের সাথে শেয়ার করব এবং আপনাদের সাথে শেয়ার করছি যে চঞ্চল জেঠুকে আমরা চিনতাম না। আমি কোন্নগর আরঞ্জক নাট্যচর্চা কেন্দ্রে নাটক করতাম। তো সেখানে উনি আমাদের বিশেষ কিছু ক্লাস, মানে আমাদের শরীরচর্চা বা এই যে আমরা যে অ্যাক্টিং করি, অ্যাকচুয়ালি অ্যাক্টিংটা আমরা হয়তো অনেকে যারা অ্যাক্টিং করে তারা জানে যে সেটা শুধুমাত্র কথা বলা বা ডায়ালগ বলা তো না, সংলাপের মধ্যে দিয়ে যায় না, সেটার মধ্যে আমাদের বডি ল্যাঙ্গুয়েজ আছে, অনেক কিছু থাকে। তো সেইগুলোর ট্রেনিং উনি আমাদেরকে দিয়েছিলেন, ওয়ার্কশপ করিয়েছিলেন 3 দিনের। তো তখন থেকে ওনার সাথে আমার আলাপ হয়েছিল এবং সেই আলাপটা এত সুন্দরভাবে হয়েছিল এবং এখনও অবধি মানে আমার ওনার সমস্ত কিছু খুব ভালো লাগে, ঠিক আছে। এবং ওনার প্রচুর অভিজ্ঞতা, ঠিক আছে, ওনার অভিজ্ঞতা নিয়ে কথা বলতে গেলে এই ভিডিওটা গোটা কমপ্লিট করা পসিবল না। ওনার কী কী অভিজ্ঞতা আছে সেটা আমি না বলে ওনার থেকেই শুনে নেওয়া যাক। তাই এবার আমরা আড্ডা দেব হচ্ছে চঞ্চল জেঠুর সাথে। তবে চঞ্চল জেঠু আমার জন্য জেঠু, তার কিন্তু অনেক পরিচয় আছে, আপনারা নিশ্চয়ই জানতে চান। তো চলুন আমরা জেনে নিই চঞ্চল জেঠুর সাথে আড্ডার ছলে অনেক গল্প আমরা শুনে নিই, যে গল্পগুলো হয়তো আপনারাও জানেন না। তাহলে চলুন দেরি না করে চটপট শুনে নেওয়া যাক। আরও একটা ব্যাপার হচ্ছে, আপাতত উনি আমার মহাদীপ্ত সিনেমা হাউস চ্যানেলের সাংস্কৃতিক বিভাগের অধিকর্তা। আমার খুব সৌভাগ্য যে উনি আমার সাথে আছেন, এটা আমার জন্য খুব সৌভাগ্যের ব্যাপার। চলুন দেরি না করে আমরা সরাসরি ওনার কাছে চলে যাই। অনেক অনেক কিছু জানার আছে, অনেক গল্প শোনার আছে, তো চলুন শোনা যাক। তো চঞ্চল জেঠু, তুমি বলো তোমার ব্যাপারে, যে তুমি এই যে ধরো তোমার যে জার্নি, মানে এই যে তোমার লড়াই, ঠিক আছে, তো এই লড়াই সম্বন্ধে তুমি বলো। এবং তোমাকে দেখে আমরা সবাই ইন্সপায়ার হয়েছি, মানে আর মনে হয় যে এবং সত্যি একটা জিনিস আমাদের বলতে হবে যে এজ কোনো ম্যাটার নয়। মানে আমরা অনেক সময় অনেক নিজেকে দুর্বল মনে করি যে এটা পাচ্ছি না ওটা পাচ্ছি না, বাট ওনাকে দেখে আমি যখনই দেখি আমি প্রচণ্ড সতেজ হয়ে যাই, আমার মনে হয় যেন চাঙ্গা হয়ে যায়, ঠিক আছে। তো যেটু এটা কীভাবে পসিবল, মানে তুমি এই যে সব এত কিছু ম্যানেজ করবো, তোমার এই যে জার্নি, এটা কীভাবে, এটাও আমাদেরকে বলো দর্শককে। না, এই জার্নিটার মূল চাবিকাঠি হচ্ছে যোগ সাধনা, এবং যোগ সাধনা করতে করতে পরবর্তী পর্যায়ে আকুপ্রেশার, রেইকি সবগুলো খুব সহজভাবে মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্যে আমি নিজেকে তৈরি করার চেষ্টা করেছি। কারণ প্রথমে একটা কথা আছে না সংস্কৃতের আসন সম্বন্ধে, যোগাসন সম্বন্ধে, শরীরমাদ্যাম খলু ধর্ম সাধনম ইতি নীতি বাক্যম বধারজা সামাক্ষম নীরক শরীরায় স্বাস্থ্যবিধি পালনাপর ভবিতুমহং যথাসাধ্যং জ্যোতিষে। খুব সহজ ভাষায় বলতে গেলে সুস্থ, প্রাণবন্ত, সৃজনশীল মন, শরীর, বোধ, প্রজ্ঞা তৈরি করতে প্রতিদিন যোগ সাধনা, প্রাণায়াম করতেই হবে। এ ব্যতিরেকে এগিয়ে যাওয়া সম্ভব নয়। এবং আমার এগিয়ে যাওয়ার জীবনে অনেক অনেক সংকট, আমার বিপর্যয় আমাকে পার হয়ে আসতে হয়েছে, এবং তার মধ্যে দিয়েই শিখেছি আর্ট ইজ বর্ন ইন স্ট্রাগল, সংগ্রামের মধ্যেই শিল্পের জন্ম। হ্যাঁ, সুতরাং এবং আমি শুধু আমার জন্য নয়, আমি এদেরও, আমার খুব প্রিয় ছাত্রছাত্রী আছে, রবীন্দ্রনাথ ইউনিভার্সিটিতেও আছে, ছিল, ন্যাশনাল মাইম ইনস্টিটিউটে আছে, ইন্ডিয়ান মাইম থিয়েটারে আছে, সারা ভারতবর্ষ জুড়ে আছে, ভারতবর্ষের বাইরেও আছে। আমার সব ছাত্রছাত্রীদের আমি এই কথাটাই বলি, সবার আগে নিজের শরীরটাকে, দেহটাকে এবং কণ্ঠটাকে, বিশেষ করে তোমরা যারা শিল্পী হতে চাও, হ্যাঁ, এবং যে ভারতের নাট্যশাস্ত্র, যে সারা পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ নাট্যগ্রন্থ, হ্যাঁ, এবং সেই ভারতের নাট্যশাস্ত্রে এক জায়গায় বলা আছে, নতদ জ্ঞানাং নতৎ শিল্পং নশা বিদ্যা নশা কলা নশা যোগা নতৎ কর্মা নাট্যেস্মিন জন্ম দৃশ্যতে। এমন কোনো জ্ঞান ও বিদ্যা, শিল্পকলা নাই, এমন কোনো যোগ সাধনা, চারুকর্ম নাই
পঞ্চম বেদ নাট্যশাস্ত্রে যাহার উল্লেখ নাই, পঞ্চম বেদ নাট্যশাস্ত্রে যাহার প্রয়োগ নাই, থিওরিটিক্যাল এবং প্র্যাকটিক্যাল এই দুটো জায়গা থেকে ভারতের নাট্যশাস্ত্র এবং যোগ, প্রাণায়াম, আসন, মুদ্রা এর থেকে আমার সমস্ত শক্তি সঞ্চয়। আমি 1 বছর পরে 80-তে পড়ব, 1 বছর পরে, হ্যাঁ, এটা বিশ্বাসই হয় না যে আমি 80-তে পড়বো। এবং আমার যারা দেশ বিদেশের ছাত্রছাত্রীরা আসে, তারা 23, 24, 25, 30, 32-এর মধ্যে, তারা বলে স্যার আপনি কী করে করেন, কী করে এইরকম হেড ব্যালেন্স, কী করে আর্টস, কী করে ভল্ট, এগুলো কী করে ইজি এরকম দেন, কুর্মাসন, অর্ধকুর্মাসন, আসনের মধ্যে যেটা কঠিন কঠিন ব্যাপারগুলো আছে। আমি বলি কিচ্ছু না, লেগে থাকা, লেগে থাকার নামই যোগ, ইচ্ছা শক্তি, কন্টিনিউয়েশন, নিরন্তর। 4 দিন 5 দিন খুব হুফাপ করলাম, জিমে গেলাম, ওখানে গেলাম, তো ছেড়ে দিলাম, ওতে কিচ্ছু হয় না। লেগে থাকা, লেগে থাকতে হয়। আমি 5 বছর বয়স থেকে শুরু করেছি যোগ সাধনা, এখনো পর্যন্ত রেগুলার 3 ঘন্টা থেকে 3.5 ঘন্টা চর্চা করি। এবং অভিনয় যে 4টি দিক আছে, আঙ্গিক, বাচিক, আহার্য, সাত্ত্বিক, এগুলো রপ্ত করতে গেলে এগুলো না জানলে, না করলে বেশি দূর যাওয়া যায় না, বেশি দূর যাওয়া যায় না। আর এখনকার দিনে তো কেউ শিখতে চায় না, সবাই সব কিছু জানে, একটু শিখে দিকে দেখাতে চায়। আমি যে আমাকে দেখাবার জন্য তৈরি করা, সেই মানসিকতা নিয়ে, জেদ নিয়ে আমি এই শিল্প জগতে এসেছি। এবং তোমরা শুনলে অবাক হয়ে যাবে, আমি প্রথমে চাকরি করতাম অ্যান্ড্রুল অ্যান্ড কোম্পানি, খুব নাম করা টাইটার অ্যান্ড কোম্পানি ডিপার্টমেন্ট, ওদের 20-25টা ডিপার্টমেন্টে আমি কাজ করেছি। ওখানে আমার বাবা অফিসার ছিলেন, আমার দাদা অফিসার ছিলেন। আমি ওখানে চাকরি করতে 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 হঠাৎ কি মনে হলো, ধরুন আমি চাকরি বাকরি করবো না, আমি শিল্পে সমর্পিত প্রাণ হবো, শিল্প নিয়ে থাকবো, নাটক নিয়ে থাকবো। যেই ভাবা সেই কাজ। চারিদিকে হুলুস থুলুস পড়ে গেল, সবাই বলে গেলে পাগল হয়ে গেছে, পাগল না হলে এটা সম্ভব নয়। কোথায় গেলাম? রবীন্দ্রভারতী ইউনিভার্সিটিতে। রবীন্দ্রভারতী ইউনিভার্সিটিতে নাটক নিয়ে পড়াশোনা করার জন্য গেলাম। এর আগে স্কটিশ চার্চ কলেজ থেকে পড়াশোনা করে পাশ করে এসেছিলাম, সেখানে হিস্ট্রি অনার্স নিয়ে। তারপর নানা কারণে, রাজনৈতিক কারণে, এ কারণে সেটা ডিগ্রি অর্জন হয়েছিল, কিন্তু সেদিকে ওই দিকে আর যায়নি। যাই হোক, তারপর যে প্রসঙ্গে আসাটা, আমাদের তো মূল উৎসবটা ন্যাশনাল মাইম ফেস্টিভ্যালে 50 বছর পূর্তি, ইন্ডিয়ান মাইম থিয়েটার, ওদের 10 বছরে, সেই নিয়ে, সেই সূত্রে আমার আলাপ। আমার তখন সহপাঠী, আমার বন্ধু, আমার সহচর পদ্মশ্রী নিরঞ্জন গোস্বামী, ও বহুরূপীতে তখন নাটক করছে এবং নিজের দল ইন্ডিয়ান মাইম থিয়েটার 1976 প্রতিষ্ঠিত হয়ে গেছে। ও সত্যিকার করে, ওর হাঁটা, চলা, বলা, বোধ, বোধি, মেধা, প্রজ্ঞা, মানুষের সঙ্গে মিশে যাওয়া, ও আমাকে খুব মুগ্ধ করতো। সেই জন্য পরবর্তী পর্যায়ে আমি বিশ্ববিদ্যালয়ে যত কিছু আন্দোলন, যত কিছু সবেতেও থাকতো, অগ্রণী এগিয়ে যেত, আর পাশে আমার সঙ্গে সঙ্গে রাখতো। হ্যাঁ, সুতরাং ওই করতে করতে আমি ইন্ডিয়ান মাইম থিয়েটারের সঙ্গে যুক্ত হয়েছিলাম। তারপর তো সেটা হয়েছিল 1976। অনেক পরে আমাদের ট্যাংরায় অফিস ছিল ইন্ডিয়ান মাইম থিয়েটারে। ওরা সিআইটি ফতিমা সেন্টারে, চার্চে আমাদের সমস্ত ক্লাস অনুশীলন হতো, বহু বছর ধরে চলে যায়। তারপর 2016 সালে সল্ট লেকে CK7, ওইখানে CK মার্কেটের কাছে 9 নম্বর ট্যাঙ্কের পাশে তৈরি হলো আমাদের ন্যাশনাল মাইম ইনস্টিটিউট তৈরি হলো। হ্যাঁ, যোগাযোগ। এবং এই দীর্ঘ জীবনের 50 বছরের পূর্তির অবকাশে অনেক অনেক ঘটনা জীবনে ঘটে গেছে। সেই ঘটনাগুলো পেছনে আমিও কালকেও আলোচনা করেছি, মানবিক কারণে কীভাবে নিরঞ্জনের সঙ্গে আমার যোগাযোগ হয়েছিল, যুক্ত হয়েছিলাম। হ্যাঁ, প্রথমত এত কিছু, যেখানে ভালোবাসা, শিক্ষা দীক্ষা, নাটক নিয়ে পড়াশোনা করা, ভারতের নাট্যশাস্ত্র সম্বন্ধে উৎসাহিত হচ্ছি, উদ্দীপিত হচ্ছি। আমাদের ফাইনাল পরীক্ষার দিন, MA ফাইনাল পরীক্ষা, এসথেটিক পেপার, প্রথম দিন পরীক্ষা হচ্ছে। চেয়ে দেখি চারিদিকে গণটোকাটুকি চলেছে,
মনটা খারাপ হয়ে গেল। আমরা এত সুন্দরভাবে ভাবছি, লিখছি, সব কিছু করছি, এত পড়াশোনা, এত সাধনা করলাম, আর এর মধ্যে তাহলে এই নেগেটিভ অ্যাকশান কাজ করতে শুরু করলো। আর এর মধ্যে নিরঞ্জনের সঙ্গে আমার আলোচনা হয়ে গেছে, ও প্রচণ্ড পড়াশোনা, অধ্যবসানা, চর্চা সব কিছু করেছি, সেসব কথা আমি আগে বলে দিয়েছি সেটা। হ্যাঁ, ওই চর্চা করেছি। তারপর ও আমার বলেছিল, তুই যতই চেষ্টা কর, যতই পড়াশোনা কর চঞ্চল, ফার্স্ট ক্লাস তুই পাবি না। না, তোমাদের ওই গল্পটা বলো যেখানে ওই খাতাটা তুমি ছিঁড়ে দিয়েছিলে। হ্যাঁ, ওইটাই তো ওই গল্পটা খুব মজার বলো। না, ওই যে বলেছিল যে সেই তোমাকে ফার্স্ট ক্লাস নম্বর দেবে না, তুই যতই চেষ্টা কর। আমি বললাম, ধর, ফার্স্ট ক্লাস যখন দেবে না, ফ্যাস একটা আওয়াজ হলো, পরীক্ষা চলছে, আমি পেপার ছেড়ে ফেললাম, ফার্স্ট পেপারে। সারা বিশ্ববিদ্যালয় সড়গড় পড়ে গেল, চঞ্চল খাতা ছিঁড়ে ফেলেছে, চঞ্চল খাতা ছিঁড়ে ফেলেছে, পরীক্ষা চলছে। নিরঞ্জন সেই পরীক্ষা ছেড়ে সমস্ত অধ্যাপকদের রিকোয়েস্ট করে বললো, স্যার ও করে ফেলেছে, এটা ইয়ে করবেন না, ওকে একটু ইয়ে করুন, একটা অন্য চিন্তা ভাবনা করুন কী করা যায়। তখন ওরা সবাই মিলে স্যালোটেপ দিয়ে পুরো খাতা জোগাড় করা হলো, এবং ও আমাকে ভীষণভাবে বোঝালো, তোকে পরীক্ষাটা দিতেই হবে, সম্পূর্ণ করতে হবে, না দিলে পরীক্ষা তোকে দিতেই হবে। আর আমি তো MA ডিগ্রি পাবো না এটা না করলে, কিছু করলে, তুই এত কিছু করলে, এত দেখ তুই। ঠিক আছে, ও আরও দ্বিতীয়জন, মানে আমি তখন থাকতাম 83 কারবেলাটা আমার জ্যাঠার বাড়িতে। হ্যাঁ, ওখান থেকে রবীন্দ্রনাথ ইউনিভার্সিটি স্কটিশ চার্চ খুব কাছে হয়, ওইখানে থাকতাম ওখানে। যাই হোক, ওদের কথা শুনে পরে আমি শেষ পর্যন্ত আবার পরীক্ষা দিতে রাজি হলাম। এই যে ঘটনাটা, যে নিজের পরীক্ষা ছেড়ে মানবিক কারণে যে বন্ধুর এরকম একটা ইয়ে হয়েছে, পরম বন্ধু হলে কতখানি এই জিনিসটা করতে পারা যায়, নিজে করতে স্বীকার করে, সেইটা এই একটা ঘটনা। ওই প্রসঙ্গে যে শুধু মানবিক দিক করি, আমি বলি দিচ্ছি, কোনো আলোচনা করেছি আমি। আর একটা ব্যাপারের মানবিক দিক বলি, যে আমার একমাত্র মেয়ে কথাকলি রায়, ও হৃদরোগে আক্রান্ত হয়েছিল। প্রথমে ASD VSD বলে না, এরা হার্টে ফুটো হয়ে গেছিলো। তাই এখানকার সমস্ত ডাক্তারদের দেখানো হয়েছিল, তারা বলেছিল ফুটো বুঝে যাবে। কিন্তু ওর যখন ওর 7-8 মাস বয়স থেকে এটা শুরু হয়, এবং চিকিৎসা টানা 10 বছর অবধি চলেছিল চিকিৎসা। কিন্তু হঠাৎ একদিন দেবী সেঠি এসেছিলেন এখানে, রবীন্দ্রনাথ ঠাকুর হসপিটাল হয়েছিল, সে হাসপাতালে এসেছিলেন। তো তাকে আমরা নিরঞ্জনেরই উদ্যোগে দেখাতে নিয়ে গেছিলাম। তখন বললেন, এ কী করেছেন, এ তো ফুটো তো বোঝেই নি, উল্টে দুটো ফুটোর ফলে একটা ভাল্ব নষ্ট হয়ে গেছে, চিন্তা করুন কী অবস্থা। হ্যাঁ, তো প্রচুর খরচা। বলে আপনি ইমিডিয়েট ব্যাঙ্গালোরে নিয়ে যান, মণিপাল হার্ট ফাউন্ডেশনে। কথা তো হলো। এরপর নিরঞ্জনের সঙ্গে কথা হলো। নিরঞ্জন বলল, দেখ, এত টাকা তো একসঙ্গে জোগাড় করা সম্ভব নয়। ওরই উদ্যোগে নিয়ে ও বিভিন্ন সমাজসেবী প্রতিষ্ঠানে বিভিন্ন ইয়েতে যোগাযোগ করে একটা ফান্ডিং করে। হ্যাঁ, কিন্তু সে ফান্ডিংটা যখন প্রথম অ্যাডমিশন নেয়, সেটা দিতে 3-4 লাখ টাকা, সেখানেই সেটা শেষ হয়ে গেল। আরও 10-12 লক্ষ টাকার দরকার। তখন আমি ওখানে পৌঁছে গিয়ে আমি নিরঞ্জনকে বললাম, নিরঞ্জন দেখ, এরা তো বলছে এইটা তো শুধু অ্যাডমিশন নিয়ে হলো, কিন্তু অপারেশন করতে আরও অনেক খরচা আছে, 10-15 লক্ষ টাকা খরচা হবে। ও তুই ফিরে আয়, বলে তুই ফিরে আয়, এসে আমরা আবার দেখছি, এখন তো এটা সম্ভব নয়। আমার মাথায় একটা কাজ হলো। আমি তখন সঙ্গীত রচনাকর, ভারতের নাট্যশাস্ত্র, শব্দব্রহ্ম, নাদব্রহ্ম নিয়ে পড়াশোনা করছি, প্র্যাকটিসও করছি, এবং মিউজিক থেরাপির কাজটাও করছি। হঠাৎ মাথায় এলো, আমি একটা অ্যাপ্লিকেশান করেছিলাম যে আমাকে কনসেশন দেওয়ার জন্যে। প্রোডাকশান ম্যানেজার মিস্টার জ্যাকেরিয়া, নামটা মনে আছে, তিনি প্রায় ওটা ছুঁড়ে ফেলে দিলেন, বলে না, এখানে কোনো কনসেশন হয় না, ওখানে কোনো ইয়ে হয় না, আপনাকে ইয়ে করতে হবে। তারপর আমি আর একবার গেলাম ওনার সঙ্গে দেখা করতে। সেই মানুষ, আমি বললাম, দেখুন,
এখানে তো সমস্ত বিশাল হৃদরোগের রোগীরা থাকে, কিন্তু আপনাদের এখানে সকালবেলা টিভি চ্যানেলে হরর, সেক্স, ক্রাইম এইসবের অনুষ্ঠান ইয়ে হয়। এগুলো না করে কিছু সাউন্ড থেরাপি, কিছু ভালো ভালো গান বা এটা করতে পারেন তো। এই মিউজিক থেরাপি কাজটা আমি কিন্তু করি। বলে কীরকম? তা আমি সমস্ত বিস্তারিত বৈজ্ঞানিক ব্যাখ্যা দিয়ে বোঝাবার পর বলুন, আপনি একটা কাজ করতে পারবেন। আমাদের এখানে একটা 1000 স্কোয়ারের গণেশের মূর্তির পাশে জায়গা আছে, ওইখানে বসে আপনি এটা মানে ইমপ্লিমেন্ট করতে পারবেন, দেখাতে পারবেন। হ্যাঁ নিশ্চয়ই। বলে আমরা মাইকটা কিন্তু কিছু দিতে পারবো না, কারণ প্রত্যেকটি মাইকের সঙ্গে ওটির সঙ্গে যুক্ত আছে, সেখানে ডিস্টার্ব হবে। আরে না না না, মাইক্রোফোন কিচ্ছু লাগবে না। শুরু করলে মিউজিক থেরাপির কাজ, আর আমার ফিরে তাকাতে হয়নি। তারপর থেকে আমাদের দেবী সেঠি এবং আরও সকলে অন্যেরা, আমি তাদের কাছে মহান মানব হয়ে গেলাম। মানে তাদের ডিস্টার্বসের সাধারণ হতভাগ্য মানুষ মেয়েকে নিয়ে এসছে চিকিৎসা করাতে, সে হঠাৎ মহান হয়ে গেল। এবং 1 মাস কন্টিনিউয়াস এই মিউজিক থেরাপি কাজটা করেছিলাম। তার মধ্যে কোরআন, বাইবেল, উপনিষদ, বেদ, বেদান্ত থেকে শব্দ উচ্চারণ করে তার ভাইব্রেশন ব্যাক করে সেগুলো করানো হতো। সেই করিয়ে আমার যে আর যে পরের টাকাটা দিতে হবে, তারা সেটাকে এরকম একজন শিল্পী হিসেবে পুরোটাই ওরা মিটিয়ে দিয়েছিল এবং আমার সম্মান দিয়েছিল। এবং আমার যে সার্টিফিকেটটা দিয়েছিল সেটা পৃথিবীর যে কোনো জায়গায় গিয়ে দেখালে সেখানে কাজটা করা যাবে। কারণ মণিপাল হার্ট ফাউন্ডেশনের সারা পৃথিবী ইন্টারন্যাশনাল যোগাযোগ আছে। এটা আমার জীবনে বড় সৌভাগ্য। মানে আবার বললাম, আর্ট ইজ বর্ন ইন স্ট্রাগল। ওই বেদনাটা, দুঃখটা পেলাম। ও 4 দিন ওকে আইটিসিতে থাকতে হয়েছিল। দেবী সেঠি এবং 9 জন বিদেশের ডাক্তার অপারেশন করেছিলেন। হ্যাঁ, বলেছিল 90% রিস্ক হয়ে গেছে। সেই ক্ষেত্র থেকে বেরিয়ে এসে আমার মেয়ে এখন খুব নৃত্য জগতের খুব একজন নাম করার সম্ভাবনাই শিল্পী। সারা ভারতবর্ষ জুড়ে সে নাচের ইয়ে করে। এই শিক্ষাগুলো, এই লড়াইটা, ইচ্ছাশক্তিটা, কিন্তু আবার বলছি এর কারণ কিন্তু ভারতের নাট্যশাস্ত্র, উপনিষদ, বেদ, বেদান্তের মন্ত্র, মননাত্রায়তিথি মন্ত্র, মন দিয়ে যেটা আবৃত্তি করলে ত্রাণ পাওয়া যায়, মিউজিক থেরাপি যেটাকে বলা হয়। অনেক কথা আছে, কাইনেস্থেটিক টোন আছে, অনেক অধিধ্বনি, অনেক কথাবার্তা আছে। যে বিজ্ঞানটা, এটা মানে ছোট্ট করে একটা বিজ্ঞান বলে দিই, নকারং প্রাণানামানাং দকারং অনলং বিদু জাত প্রাণাগণী সংযোগতে না নাদ হৃদয়তে। নকার হলো প্রাণ বায়ু, দকার হলো অনল, প্রাণ ও অগ্নির সম্মেলনে নাদধ্বনির রলরোল। কত বড় বিজ্ঞান! এয়ার অ্যান্ড ফায়ার, যার মধ্যে বজ্র বিদ্যুৎ হয়, আমাদের যে পঞ্চশক্তি না, ফিতি অফ তেজ, মরুদ, বম, যেমন মহাপ্রকৃতিতে আছে, আমার শরীরেও আছে। সেই মহাপ্রকৃতির শক্তির সঙ্গে আমার শরীরের যে যুক্ত হওয়া, এটাই এটা যোগ। এটা কজন বুঝে? এইভাবে বুঝিয়ে বললে মানুষ বাধ্য হবে যোগ করতে, যোগ দিয়ে ভালোবাসতে হবে। ভালোবাসা, অনুশীলন, চর্চা, এর মধ্যে দিয়ে এগিয়ে চলেছি। বলো আর কি? আমি দেখলাম যে মাইন্ড ইনস্টিটিউটে যে তোমাদের এই যে স্পেশাল চাইল্ড যারা আছে, যারা কথা বলতে পারে না, বা এই যে ধরো আমরা কন্যাবর আলোচকে আমরা তোমাকে চিনি, কিন্তু স্পেশাল চাইল্ডদের যে ক্লাস করাচ্ছ, তো তোমার এদেরকে নিয়ে ভাবনাটা কেন এলো হঠাৎ করে মাথায়? মানে এর পিছনে তোমার কি ভাবনা কাজ করছিল? যে মানে হয় না যে কোনো একটা কাজ করার জন্য আমাদের ভাবনা থাকে যে আচ্ছা এইটা করার দরকার বা এই কারণে দরকার, তো স্পেশাল চাইল্ডদেরকে নিয়ে তোমার ভাবনা বা আগামী দিনে তুমি ওদেরকে নিয়ে কি ভাবছো? 100বার শোনো, আমি বলি বেশিরভাগ তো সাধারণ বাড়ির ক্ষেত্রে আমি বলছি, আমি হায়ার লেভেলে বলছি না। একটা চিকিৎসা করাতে গেলে যে চিকিৎসাগুলো করা হয় এত কস্টলি, কারোর পক্ষে সেটা করা সম্ভব নয়। কিন্তু আমার যখন হাতে বিকল্প আছে, আমি সেই বিকল্পটা প্রয়োগ করি। এই বিকল্প প্রয়োগ আমি আবার বলছি যে আসন, প্রাণায়াম, মুদ্রা, রেইকি এবং আকুপ্রেস, এই যে কী জিনিস, হ্যাঁ, চীন জাপান নিয়ে আমরা গল্প করি, কিন্তু আমাদের সুস্থ সংহিতায় এসব সব বিষয়ের উল্লেখ আছে। সেটা পড়তে হবে, জানতে হবে। সেই দেখে আমি বলছি, আমি তো আমার জীবনের উদাহরণ, আমি নিজে এটা এই চর্চা করলে কি লাভ করা যায়, কি পাওয়া যায়। আমার কোনো ব্যাধি নেই, অসুখ নেই কোনো রকম এখনো পর্যন্ত। এই যুগে সবসময় ভেজাল খাচ্ছি, ভেজাল শুনছি। এই একটা কি বলবো, অনাচার, অবিচারের দেশে বাস করছি, তার সত্ত্বেও যে বেঁচে আছি,
প্রচণ্ড মানসিক কষ্টে আছি যে মানুষ, আমরা কজন মানুষকে এসব কথা শোনাবো, মানুষকে বলবো, সে মানবিকতা কোথায়? তুমি মানবিকতা হনন করো, তাহলে তুমি বড় হবে। সেখানে আমরা যদি মানবিক হই, আমরা তো কিছু পাবো না। এটা একদম জীবনে ঘটেছে তো। শিল্প সুস্থ সংস্কৃতি করে মানুষ বেঁচে থাকতে পারে না, সেই জন্য অল্টারনেটিভ রাখতে হয়। চাকরি বাকরি করে তারপর নাটক করে। আর আমি সর্বস্ব ছেড়ে দিয়ে নাটক করতে এসেছি, শিল্প করতে এসেছি, চলে নাকি? সম্ভব নাকি? তারপর কত রকম মানুষের কত রকম হিংসা, দেশ, ঈর্ষা আছে। বাবা এই মানুষটা এলে আমাদের আশা করে তো জায়গা সরে যাবে, সুতরাং এই যত তাড়াতাড়ি পারো একে সরিয়ে দাও। আমার জীবনে এটা অনেকবার এসছে। আমি রবীন্দ্রভারতীতে কাজ করেছি, লেভেটিভ ড্রামা সার্কেলের কাজ করেছি, পশ্চিমবঙ্গ নাট্য একাডেমিতে কাজ করেছি, আর পশ্চিমবঙ্গ যাত্রা একাডেমিতে কাজ করেছি। হ্যাঁ, এবং এই মুকবধিরদের নিয়ে যে আমাদের ইন্ডিয়ান মাইম থিয়েটারেও নিরঞ্জন যথেষ্ট কাজ করেছে, এবং প্রায় 10-12 জন ওর ছাত্রছাত্রী মুকবধির, তারা রাষ্ট্রীয় পুরস্কার পেয়েছে, জাতীয় পুরস্কার পেয়েছে, এবং তারা নিজেরা দল স্থাপন করেছে। জ্বলন্ত উদাহরণ, এটিও সব মানুষ জানে না। এবার জীবনে প্রতিষ্ঠিত হওয়ার জন্যে, এবং এই বাচ্চারাই জীবনে প্রতিষ্ঠিত হবে যদি এই প্রসেসের মধ্যে দিয়ে যায়। এটা মানুষের কাছে পৌঁছে দিতে হবে। কিন্তু সব সুখবর তো কেউ দেয় না, ভালো খবর কেউ দেয় না, তো চেপে যাবে উল্টে, বলে ও সব পাগলামি, কেউ সময় না। আর একটা শ্রেণী আছে যারা চিকিৎসক শ্রেণী হানতেন, তারা কখনোই বলবে না তুমি গিয়ে যোগ করো, তুমি গিয়ে করতেন, তাহলে মার্কেট, এটা মেডিসিন ইন্ডাস্ট্রি। এখন তো মেডিসিন ইন্ডাস্ট্রি, তোমার 4টে রোগ তোমার 14টা রোগ বানিয়ে ছেড়ে দেবে, সারাবে না। এসব বলতে গেলে তো আমি না গণশত্রু হয়ে যাবো। ইতিমধ্যে গণশত্রু হয়ে গেছি কিছু প্রতিবাদ করছি বলে। সেই জন্য হয়তো আমাকে যেভাবে জানা উচিত ছিল আমার কাজ অনুযায়ী, অনেকেই জানে না, সবাই ব্ল্যাক আউট করে দেয়। এই লোকটা এলে তো মহা মুশকিল হয়ে যাবে। হ্যাঁ, কিন্তু এই যে জেনারেশনের, বর্তমান জেনারেশনে এরকম কিছু ছেলে মেয়ে যারা সত্যি আমার ভালোবাসে, যারা চায় তারা করে। এবং আমাদের তো সারা ভারতবর্ষ না, ভারতবর্ষের বাইরে থেকেও আমাদের ইন্টারন্যাশনাল ফেস্টিভ্যালও হয়। হ্যাঁ, আসে। এবং আমাদের শুধু মুখবোধহীন না, আমাদের যারা ইনস্টিটিউশন থেকে বেরিয়ে গেছে, দিল্লি, বোম্বে, মহারাষ্ট্র, গুজরাট, রাজস্থান, বিহার, উড়িষ্যা, কোথাও বাদ নেই, প্রায় সব ইয়েতে প্রত্যেক ছাত্রছাত্রীরা যারা পাস আউট বেরিয়ে গেছে পাস করে, তারা প্রত্যেকে নিজের দল স্থাপন করেছে, দল চালাচ্ছে, এবং সবচেয়ে বড় কথা প্রত্যেকেই জাতীয় পুরস্কার তারা পেয়ে গেছে। এটাতে আমাদের সবচেয়ে আনন্দ, সবচেয়ে লাভ। এবং আমি নিরঞ্জনকে ধন্যবাদ দিই, আমাদের সিলেবাসে প্রথমেই সবার আগে আছে যোগ। তোমাকে শিল্পী হতে গেলে তোমাকে যোগ করতেই হবে। হ্যাঁ, এই জন্য আমাদের ন্যাশনাল মাইম ইনস্টিটিউটে আমার দায়িত্ব, যখন আমাদের সেশন চলে তখন সকালে প্রায় 2.5 ঘন্টা থেকে 3 ঘন্টা যোগ, প্রাণায়াম, আসন, মুদ্রা, রেইকি আর আকুপ্রেশার ক্লাস হয়। এটার নাম দেওয়া হয়েছে যোগকলা সূত্র। সেখানে একটা মানুষের বোধ, বোধি, মেধা, প্রজ্ঞা, হাঁটা, চলা, বলা, কণ্ঠ, সমস্ত কিছু উত্তরণের পথ ওই ক্লাস। এবং আপনারা এই প্রসঙ্গে বলে রাখি যে আমাদের চ্যানেলে, মহাদীপ্ত সিনেমা হাউস চ্যানেলে আমাদের 3 দিনের ওয়ার্কশপ হয়েছিল। আমি লিঙ্কটা ডেসক্রিপশনে দিয়ে দেবো, আপনারা যারা দেখতে চান দেখতে পারেন। এবং আগামী দিনে যদি আপনারা চান যে চঞ্চল জেঠুর এরকম কিছু স্পেশাল ক্লাস দেখতে, কমেন্টস করে জানাবেন। চেষ্টা করবো আমরা আরও কিছু নতুনত্ব নিয়ে আসা বা দেখানোর। কারণ অনেকেই প্রশ্ন করেন যে, বা আমারও প্রশ্ন আছে, আমিও একসময় করতাম বা এখনও করবো, যে আচ্ছা জেঠু ধরো, মানে আমরা তো অভিনয় করি, ঠিক আছে, আমরা অনেক সময় দেখি যে একটা স্টেজের মধ্যে অভিনয় করতে গেলে বা যে কোনো জায়গাতে অভিনয় করতে গেলে আমাদের যে বডি মুভমেন্ট বা এরকমও তো অনেক সময় অ্যাক্টিং হয় যেখানে আমরা মানে এক্সপ্রেশন দিচ্ছি, বা আমরা যখন কথা বলি অনেকের কথা উচ্চারণ স্পষ্ট হয় না। তো তুমি কি টিপস দেবে, মানে যেটা থেকে একজন অভিনেতা বেসিক যে বডি ল্যাঙ্গুয়েজ বলো বা যখন আমরা কথা বলছি, সংলাপ বলছি, সেটাকে ডেভেলপ করা যেতে পারে, কি করলে সেটা পসিবল? আচ্ছা শোনো, আমি একটা কথা বলি, সব তো প্র্যাকটিক্যাল দেখানো যাবে না, যতটা খুব সহজ করে 4-5টা আমি আসনের কথা বলবো যেগুলো করলে, যেমন 3টে নাচ আছে, খুব সহজ 3টে নাচ সবাই শিখতে পারবে, দরকার নেই খুব তাল, লয়, ছন্দ, কিছু দরকার নেই, এলেই বুঝতে পারা যাবে কাজটা করলে। একটা হচ্ছে ললিত, একটা হচ্ছে কৌশিকী, আর একটা হচ্ছে তাণ্ডব। ললিত তো সর্বশরীরকে ফ্লেক্সিবল করে দিয়ে এই স্টেপে যাবে। ললিত মানে বোঝা যাচ্ছে
আর আমাদের শরীরে প্রকৃতিতে দুটো ভাগ আছে, সেটা বলা হয় হরপার্বতী, লাস্য এবং তাণ্ডব। তাল কথাটা এসছে এখান থেকে, তাণ্ডব তাল, আর লাস্য পার্বতী। আচ্ছা। তাল কথাটাই জন্ম হয়েছে এর থেকে। আচ্ছা, এই সমস্ত শরীরের ভেতরে এনার্জি ব্যাপার, এত তো ব্যাখ্যা করা যাবে না, সামনে এলে ব্যাখ্যা করা যাবে। সেই অনুযায়ী আমাদের যে শরীরে গ্র্যাভিটেশনের চাপটা পড়ে, সেটাকে রিল্যাক্স করার জন্যে একদম স্কাই টু আর্থ পুরো বডিটাকে সে একটা ছন্দের মধ্যে নিয়ে যাবে। এটা হচ্ছে ললিত। কৌশিকী হচ্ছে 16টা তা, 2টো ধিন। 16টা তা, 2টো ধিন, মানে বডিটাকে কিছু না, 1 2 3 4, 1 2 3 4, 1 2 3 4, 1 2 3 4। এটা যোগের একটা কাজ। আসল কি শির দাঁড়া, এটাকে নমনীয় করা, এটাকে সামনে নিয়ে যাওয়া, পেছনে নিয়ে যাওয়া, বাম পাশে নিয়ে যাওয়া, ডান পাশে নিয়ে যাওয়া, এটা হচ্ছে কৌশিক। এটা কৌশিকী বলছিলাম। 20টা তা আর 2টো দিন, 16টা হয়, কিন্তু আরো ভালো হয় 20টা করে। 20টা তা 2টো দিন কি হচ্ছে 1 2 3 4, 1 2 3 4, 1 2 3 4, 1 2 3 4, 10 10। আর একবার দেখে দিই, বুঝতে অসুবিধা হবে? দেখো, দেখো। 1 2 3 4, 1 2 3 4, 1 2 3 4, 1 2 4, 3 3। আর তাণ্ডব, রবাস্ট অপটিমিজম, উইল ফোর্স, কোমর পায়ের হাঁটুর বজ্রের মতো শক্তি হবে। একদম বৃদ্ধ হয়ে গেলে আর হবে না, মানে ছোটোবেলা থেকে প্র্যাকটিস করা গেলে অন্তত 15 16 23 24 23 থেকে শুরু করা যাবে। তাণ্ডবের সারা শরীরের এনার্জি এবং একটা ভয় ভয় ভাব সবসময় বেঁচে থাকতে গেলে সে ভয় দূর হয়ে যাবে। প্র্যাকটিক্যালে দেখালাম। যে কোনো মানুষ, যে কোনো অসুস্থ রুগী, যে কেউ একবার দেখা করবেন, আসবেন, যা যেরকম তাকে সেইভাবে ওষুধ ডোজ দেওয়া হবে। ভয়ঙ্কর কোনো ডোজ দেওয়া হবে না, খুব স্বাভাবিক ডোজ দেওয়া হবে। হ্যাঁ, এলে বুঝতে পারবেন। আচ্ছা, এবার বলি, ভয়েসের জন্যে সবচেয়ে বড় দরকার দম। প্রাণকেই শক্তি বলা হয়, প্রাণবায়ু, প্রাণবায়ু বলা হয়। হ্যাঁ, সেটা প্রাণ, সেখান থেকে হাইপোথ্যালামাস, থ্যালামাস, পিটিউটারি, পিনিয়াল, অবলাঙ্গাটা, সেখান থেকে সৃষ্টি হয়ে নাবধে ওঠা নাবা, তার যে এনার্জি বাড়ানো, তার জন্য প্রথম একটা প্র্যাকটিস দম বাড়াতে হবে। সবার আগে দম বাড়াতে হবে। দম বাড়াবার প্রাণায়াম মানে প্রাণের বিস্তার, এক্সপেনশন অফ অক্সিজেন ইউনিট। আমি অনেক বেশি অক্সিজেন নেব এবং কার্বন ডাইঅক্সাইড তার চেয়ে বেশি ছাড়ব। এইটা যত আমি অক্সিজেন বেশি নেব, তত আমি কার্বন ডাইঅক্সাইড আমার শরীর থেকে বেশি বেরিয়ে যাবে। এই শুদ্ধিকরণ, এর জন্য প্রথম প্র্যাকটিস পদ্মাসনে বসে শুধু আসনের তোমার একটা হয়ে যেত, এরপর থেকে টুকরো টুকরো করে এই কাজগুলো করবে তুমি। সোজা বসে এই বসবো, এই কেন, এটা কেন? তেজ, মরুদ, বন, আকাশ, পৃথিবী, জল, বরুণ। খেতে অতেজ, মরুদ, মানে 5টা আঙুলেই রয়েছে। তাই তেজ আর মরুদ এক করলে মেটাবলিজম অফ এনার্জি অনেক বেড়ে যায়। সেই অবস্থায় বসে খুব সহজ, কিচ্ছু না,
ওম আমি যত করবো তত বেড়ে যাবে, ভিডিও জায়গা দেওয়া যাবে না। ওম এবং এইটা পরে উদারা মুদারা তারা উচ্চতারা প্র্যাকটিস করা। আমি ছোট্ট করে দেখাচ্ছি, বেশি বেশি সময় ধরে তো দেখানো যাবে না। তো ওম 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 Om 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 এক মাসের মধ্যে যে কোনো মানুষ যাদের ভোকাল কটায় গণ্ডগোল, ষড়যন্ত্রের গণ্ডগোল, লারিংস ফারিংসের গণ্ডগোল সব সেরে যাবে এই প্র্যাকটিসে এক মাসের মধ্যে। বিজ্ঞানগতভাবে তার ব্যাখ্যা, মেডিকেল সায়েন্সের ব্যাখ্যার মধ্যে তাদের বোঝানো হবে, কোনো অসুবিধা নেই। বাহ, খুব ভালো। আমরা নতুন খুব সংক্ষেপে, এবং আমি ওকে বলছি যে এর উপরেই একটু একটু করে কাজ করে। মানুষের তো এখন কনসেন্ট্রেট করতে পারে না, একটু একটু করে শিক্ষক একটু একটু জানুন। ভিডিও যত শর্ট করা দেয় তত ভালো, কারণ এ অনন্ত, এই 3 মাস ধরে বললে শেষ করা যাবে না। একদমই তাই। এই দুটো তুমি বললে আমাকে দুটো, এই দুটো প্র্যাকটিসেই অভিনেতা হিসেবে কতখানি এগিয়ে যাওয়া যাবে সে 1 মাস প্র্যাকটিস করে তখন বলবে। কিন্তু আমি শিখে গেলাম তখন, কিন্তু আজ আর আল্লাহ ইচ্ছা করবো না, এ করলে হবে না, বুঝতে পারছো? একদমই তাই। এরকম আরো কিছু জিনিস দেখার জন্য আপনারা কমেন্টস করুন, আমি চেষ্টা করবো জেঠুকে বলার। জেঠু নিশ্চয়ই আরো কিছু দেখাবে আমাদেরকে, আমরা চ্যানেলে নিয়ে আসবো। আরেকটা বলি, আমাদের মূল যে স্বরের ক্ষেত্রে স্বরবর্ণ ব্যঞ্জনবর্ণ, তার একটা খেলা, মজার মধ্যে সব মজাগুলো খুব মজা পাওয়া যাবে। স্বরবর্ণ আর ব্যঞ্জনবর্ণ কটা আমি যদি বলি, প্রশ্ন করি কেউ বলতে পারবে না। মোট 51টা, 40টা ব্যঞ্জনবর্ণ আর 11টা স্বরবর্ণ। আগে 16টা স্বরবর্ণ ছিল। 16টা স্বরবর্ণ আগে কী ছিল? অ, ই, উ, রি, লিলি, এ, ওই, ও, আং, আ। আমরা রি বাদ দিয়েছি, লিলি বাদ দিয়েছি, কিন্তু এর কি রিলি জীবের জ্বর থাকাটা ভীষণ কাজে লাগে। আমরা এখনো আধুনিক লোক তো এখনো বুঝি না, কী সব কী দরকার, বাড়তে কেটে দেবো, অ্যাপেন্ডিক্সের মতো কেটে বাদ দিয়ে দেয়। তাই এখানে যে কতখানি বিজ্ঞানগত শব্দকর্মের যন্ত্র হিসেবে কাজ করে, দেহযন্ত্র কীভাবে কাজ করে ভাবা যায় না। অ, ই, উ, রি, লিলি, এ, ওই, ও, আঙ্গা, 16টা স্বরবর্ণ। এবার এটাকে অ, ই, উ, রি, লিলি, এ, ওই, ও, আঙ্গা, অ, ই, উ, রি, লিলি, এ, ওই, ও, আঙ্গা, বিভিন্ন স্কেলে অ, ই, উ, রি, লিলি, এ, ওই, ও, আঙ্গা, অ, ই, উ, রি, লিলি, এ, ওই, ও, আঙ্গা। এবার এর সঙ্গে জুড়ে দেওয়া হচ্ছে 40টা ব্যঞ্জনবর্ণ। অ, ই, উ, রি, লিলি, এ, ওই, ও, আঙ্গা। কথেটত পজশয়, খচেটত ফরসব, গজরত বলহং, গজরত ভবর, ওনের নমসর, ওয়ানের নমসর, কয় কত কম কক ক। অযোগ বর্ণ স্বরবর্ণ মিলিয়ে মোট 40টা ব্যঞ্জনবর্ণ উচ্চারিত হয়েছে। এর ফলে কি ক, খ, গ, ঘ, ঙ পরপর বললে এক জায়গাতে জীবটা থাকছে, কিন্তু বলি কচটত পজশয় পজিশন চেঞ্জ হয়ে যাচ্ছে, আরও দ্রুতি বাড়ছে। হ্যাঁ, ক, খ, গ, ঘ, ঙ আর কচটত পজশয়। আমরা এরম করে পড়ছি, আমি এরমভাবে পড়বো। কচটত পজশয়, খচটত ফরসৎ, গজরত বল হং, খজরত ভব র, নাম সর। এই যে 5টা র এখন কী বলছি? অযোগবাহ। এ তো নিজে উচ্চারিত হয় না, যেমন অন্তস্থ জয় বলতে পারবো, কিন্তু হবে না, উচ্চারণ করা যায় না।
তাই ওটা জুড়ে দিয়েছি। কয়কত কম খণ্ডত্ব এমনি উচ্চারণ করা আমি হঠাৎ বলতে পারি, কিন্তু খণ্ডত্ব উচ্চারিত হবে না, এটা অযোগবাহ বলে। অন্য বর্ণের সঙ্গে যুক্ত না হলে এরা উচ্চারিত হয় না, তাই এরা অযোগবাহ বর্ণ। এই অযোগবাহ বর্ণ কী হচ্ছে? অন্তস্থ, খণ্ডস্থ, অনুস্বার, বিসর্গ, চন্দ্রবিন্দু, চাঁদ। ওই জন্যে উঁয়াননম, 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 আর কয়কত কং ক কম চন্দ্রবিন্দু, এই 40টা ব্যঞ্জন বর্ণ উচ্চারিত হয়ে গেল। বাহ, খুব ভালো, খুব ভালো। এবং একই সঙ্গে একই সঙ্গে দম হয়ে গেল। অই উরে রিলি ওই ও আঙ্গা, অই উরে রিলি ওই ও আঙ্গা, খজরত পরিষদ, খজরত ফরসদ, গজরত বলহম, খজরত ভবর, মনে হয় না মশার, কয় কত কম ক ক। বাহ, খুব ভালো, দারুণ। এবং আমরা যেটা নিয়ে আমরা কথা বলা শুরু করেছিলাম, ন্যাশনাল আপাতত আজকে এইটাই হচ্ছে কন্টিনিউ আমরা করব। এবং বলে রাখি যে আমাদের চ্যানেলে, মহাদিত্য সিনেমা হাউস চ্যানেলে 3-4টে কিছু মাইমের উপর কিছু ড্রামা, যেখানে কোনো সংলাপ নেই, শুধু তোমরা বডি ল্যাঙ্গুয়েজ দিয়ে দেখবে যে একটা পুরো গল্প হয়ে গেল। এবং সেই গল্পগুলো কিন্তু খুব সুন্দর সুন্দর গল্প আমি দেওয়ার চেষ্টা করব, এবং আগামী দিনে চেষ্টা করব চঞ্চল জেঠুকে নিয়ে এবং আমাদের ন্যাশনাল মাইন্ড ইনস্টিটিউটের উপর। আচ্ছা, আমি আর একটা কথা বলি যে একটু উৎসাহ বাড়াবার জন্যে, সেটা হচ্ছে আমাদের যে ভাব আর রস আছে, 9টা ভাব 9টা রস, শৃঙ্গার, হাস্য, রৌদ্র, বীর, অদ্ভুত, শান্ত, বিস্ময় আছে তো। তা এই বিষয়ে আবার সেই প্রাচীন শাস্ত্রে যাচ্ছি, সঙ্গীত রত্নাকরে, ভরতের নাট্যশাস্ত্রে অন্য ভাষাতে একই কথা বলা হয়েছে। স্বরে বিরোধভূতে রৌদ্রে, ধো বিভৎসে ভয়ানকে, কালীয় গণিতু করুণে, হাস্য সিঙ্গারানো পৌ। সা আর রে হচ্ছে বীর, অদ্ভুত এবং রৌদ্র রসে, ধা হচ্ছে বিভৎস ভয়ানক রসে, গা নি হচ্ছে করুণ রসে, পার মা হচ্ছে হাস্য এবং সিঙ্গার রসে। কত বড় বিজ্ঞান! হাজার হাজার বছর আগে এই বিজ্ঞান দিয়ে গেছে, আমরা কজন জানি, কজন প্র্যাকটিস করি। হ্যাঁ, স আর রে আমাকে টাচ করতে হবে। স্বরে বিরোধভূতে রৌদ্রে, বীর, অদ্ভুত, রৌদ্র রসে সা ব্যবহার করতে হবে। বলবীর, বল উন্নত মামুষ্ঠীর, শের নেহারে আমারে, নত শের ওই শিখর হিমাদ্রে। আমি যদি বলি বলবীর, বল উন্নত মামুষ্ঠীর, এই স্কেলে গেলে বীর রস হবে না। আবার করুণ রসে গা ও নি, গা নিকে করতে হবে। হ্যাঁ, গা নিকে, পাতে হাস্য এবং সিঙ্গার রসে, পরে ডিটেলস দেখাবো এটা প্রত্যেকে। আমি আপাতত একটা বর্ণ দিয়ে, এটা অনেক দিন আগে দিল্লি, বোম্বে দূরদর্শনে হোয়াটস দ্য গুড ওয়ার্ড ওতে প্রকাশিত হয়েছিল। সাবিনা মার্চেন্ট এটা করেছিলেন। একটা শব্দ না, সেটাকে কতভাবে বুঝিয়ে প্র্যাকটিস করে নিজের গলা তৈরি হবে। উদারা মুদারা তারা, এতগুলো বর্ণ, সব কিছু প্র্যাকটিসটা, এবং ভাবরসটা প্র্যাকটিসটা। না 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 না
আজকের মতো নমস্কার, এটা 1 ঘন্টা করা যায়, 1 ঘন্টা ধরে প্র্যাকটিস করা যায়। আবার আসবো। শুধু না কথাটা আবার দেখা হবে নিশ্চয়ই। মহাদেব তো এগিয়ে যাক, নতুন নতুন সৃজনশীল কাজ করুন। আর প্রত্যেকে সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলটাকে। আমি সকলকে বললাম, হ্যাঁ। আসুন আপনারা আনন্দ পাবেন। আমি জ্ঞান ট্যান দেওয়ার কথা বলি না, আনন্দ দেবো। আনন্দ আনন্দাধ্যেব খুল্লিমানি ভূতানি জায়ন্তে আনন্দেন জাতানি জীবন্তে আনন্দং প্রয়ন্ত ভীষণ বিশন্তি। এই আনন্দের মধ্যেই সমস্ত জড়জগৎ বস্তু জগতের উদ্ভব, এই আনন্দের মধ্যেই অনুপ্রবেশ এবং এই আনন্দের মধ্যেই সমাপ্তি। আনন্দ করো, আনন্দ করো, আনন্দ করো। নমস্কার।